সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 2 মুনাফা অনুশীলনী 2.2। প্রথমের বেসিকটি নিয়ে আলোচনা করব। গণিতের কিন্তু একটা ভাষা আছে, হ্যাঁ, সকল প্রাণীর মতো গণিতেরও একটা ভাষা আছে। কি তোমাদের বিশ্বাস হয় না? আর এই গণিতের ভাষাটা তোমরা বুঝতে পারো না বিধায় তোমাদের কাছে অঙ্ক এত কঠিন লাগে। আগে ভাষা শিখো, বুঝতে চেষ্টা করো। গণিতের ভাষা কিন্তু ইশারায় সে কথা বলে। ইশারা, হ্যাঁ, ডাকের মধ্যে সে কিছু একটা বলে, তোমাকে বুঝে নিতে হবে। দেখো এখানে ভাষাটা শব্দটা আমি কেন ব্যবহার করলাম, তুমি মূলধন সবাই জানো যে মূলধন যে টাকাটা নিয়ে ব্যবসা আরম্ভ করে বা ব্যাংকে যে টাকাটা জমা রাখে ওইটাকে কিন্তু মূলধন বলে। এই মূলধন কিন্তু আর অনেক নামে ডাকা হয়। এই যখন অন্য আরেকটা নাম চলে আসে মূলধনের, তখন তোমরা অঙ্কটা বুঝতে তোমাদের কষ্ট হয়। এজন্য এর কতগুলি ভাষা আছে, আগে সেটা শিখতে চেষ্টা করো, দেখবা তুমি খুব সহজে অঙ্কটি পারতেছো। কি মূলধন, প্রারম্ভিক মূলধন মানে প্রথম যে পুঁজি। আসল, আমাদের সাধারণত ব্যাংকে টাকা রাখলে বলে আসল কত। পুঁজি, অনেকে ব্যবসা করে জিজ্ঞেস করে তোমার যে ব্যবসা করো তোমার পুঁজি কত, দেখবা তোমার আত্মীয় স্বজন বা তোমার বাবা ভাই ব্যবসা করলে বলে এই পুঁজি কত, মুরব্বীরা জিজ্ঞেস করে। ব্যাংকে গচ্ছিত টাকা, অনেকে ব্যাংকে টাকা গচ্ছিত রাখে, তারপরে একটা নির্দিষ্ট সময় পরে সে কি টাকা পায়, এগুলি কিন্তু মূলধনের মধ্যেই পড়ে। ব্যাংকে জমা, ব্যাংকে গচ্ছিত, ব্যাংকে জমা, ব্যাংকে আমার, এগুলি একই কথা, কিন্তু ভাষার ভিন্নতার কারণে তোমরা অনেক সময় হিমশিম খেয়ে যাও। আরে আমি তো শিখছি ব্যাংকে জমা, কিন্তু আমানত কোথা থেকে আসলো, গচ্ছিত কোথা থেকে আসলো। নো, একটু চিন্তা করো। অনেক সময় তোমার ডাকে থাকে যে টাকার উপর মুনাফা বা মুনাফার হিসাব করা হয়, যে টাকার উপর মুনাফা বা মুনাফার হার হিসাব করা হয় সেটাও মূলধন। এই সকলগুলিকে আমরা কি দ্বারা প্রকাশ করব? পি দ্বারা। তাহলে আমরা আমাদের মূলধনের হিসাব করব, এখানে শুধু আসল থাকবে, নট অন্য কিছু। এবার দেখো চক্রবৃদ্ধির মূলধন, আরেকটা মূলধন চলে আসছে। এটা কি? চক্রবৃদ্ধির মূলধন। অনেক সময় লেখা থাকে চক্রবৃদ্ধির মূল অথবা স্ববৃদ্ধির মূলধন। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? সি দ্বারা। এবং অবশ্যই মনে রাখবা এখানে দুইটা জিনিস আছে। এখানে কি কি আছে? এই যে মনে করো মূলধন এবং মুনাফা বা আসল বা মুনাফা, অর্থাৎ চক্রবৃদ্ধির মূলধনে আমার দুইটা জিনিস আছে। সি সমান কি? এর মানে সি যখনই আসবে বুঝবা এখানে আসলও আছে মূলধন আছে। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা মূলধন বা আসল চিনলাম। এখন আমরা মুনাফা বা লাভ সম্পর্কে জানবো। এই মূলধন বা আসল খাটিয়ে অতিরিক্ত যে টাকা পাওয়া যায় সেটাই কি আসল বা লাভ। এটাকে অনেক নামে ডাকা হয়। আমাদের শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যা কি, একই কথা যখন ভিন্ন ভাষায় চলে আসে তখন অঙ্কটা নিয়ে হিমশিম খেয়ে যায় যে আমি কি করব। এজন্য আসলে আমি কি নামে আসতে পারে এই অঙ্কটা আমি সবগুলি দেখে দিচ্ছি তোমাদের। এটাকে মুনাফা বলতে পারো, লাভ বলতে পারো, অতিরিক্ত টাকা বলতে পারো। মনে করো তুমি একটা ব্যবসা শুরু করলা 5,000 টাকা নিয়ে, এক মাস পরে হিসাব করে দেখলা তোমার কাছে এখন 5,500 টাকা আছে। তাহলে তোমার কত টাকা অতিরিক্ত? 500 টাকা। তাহলে এই যে 500 টাকা অতিরিক্ত, এর কিন্তু দেখো এটাকে অতিরিক্ত টাকা বলতে পারো, মোট সুদ বলতে পারো। সুদ শব্দটা অবশ্যই যে ব্যাংকের ক্ষেত্রে চলে আসে। প্রাপ্ত মুনাফা বলতে পারো, সরল মুনাফা বলতে পারো। এই সবগুলিকে আমরা কি দ্বারা প্রকাশ করব? আয় দিয়ে। শুধু এতটুকু জেনে রাখো যে মুনাফা, লাভ, অতিরিক্ত টাকা যাই আসে এটা কি দিয়ে প্রকাশ করবে? তুমি আয় দিয়ে প্রকাশ করবে, এটা ঠিক আছে। এখন আমরা জানবো মুনাফার হার সংক্রান্ত। মুনাফার হার সংক্রান্ত জানার ক্ষেত্রে তোমাকে একটা ইনফরমেশন ছাড় দিয়ে রাখি। মুনাফার হার শব্দটা আসলে বুঝবা এখানে 100 টাকা এক বছরের হিসাব, অর্থাৎ 100 টাকা এক বছর খাটিয়ে
যে লাভ বা মুনাফা হয় সেটাই মুনাফার হার, সংজ্ঞাটাও হয়ে গেল আমাদের। তাইলে এখানে কি মুনাফার হার কি বলছি 8%, অর্থাৎ 8 কিন্তু ফিক্সড কোন সংখ্যা না। কি বুঝতে পারছো? এটা পরিবর্তন হতে পারে, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দিছি কি 100 টাকায় মুনাফা 8 টাকা, ভাষাটা এরকম লেখা থাকে, কিংবা 8% মুনাফায় অনেক সময় লেখা থাকে 100 টাকার 1 বছরের মুনাফা সমান কি আর। এর মানে মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করব। যখনই কোনো অঙ্কে বুঝতে পারবো এটা মুনাফার হার, এটাকে আমরা কি দ্বারা লিখবো? আর দ্বারা লিখবো। এখন মনে করি সবগুলির ভাষা একটাও পাইলা না, কিন্তু ডাকে যদি মুনাফার হার থাকে তোমাকে অবশ্য ওই সংখ্যাটার শেষে পার্সেন্ট থাকবে। মনে করে এখানে 8% লেখা আছে, ধরে নেবা এটাই তোমার সেই কাঙ্ক্ষিত আর। আমি বুঝাইতে পারছি? এখানে তুমি ওই ভাষার একটু বুঝতে পারতেছো না, কিন্তু ডাকে কোন জায়গায় পেয়ে গেছো 8%, এর মানে মনে করবা এইটাই মুনাফার হার, আর সমান 8% লিখে দিও। আর এখানে সময় এন, এটা কিসে প্রকাশ করবা? বছরে। যখনই দেখবা ডাকে লেখা আছে 3 বছর, 5 বছর, 2 বছর, 7 বছর, তুমি বুঝবা এটা এন। কি বলছি বুঝতে পারছো? তুমি কি বললে? মাসে থাকলে কি করবে? হ্যাঁ, মাস যদি থাকে তাহলে তুমি এটাকে বছরে নিয়ে আসবা। কিভাবে নিবা? আরে তোমার কত মাসে 1 বছর? 12 মাসে। তো ওই সংখ্যাটাকে 12 দিয়ে ভাগ দিয়ে দিও, হয়ে যাবে। বুঝতে পারছো? এখন আমরা এই অধ্যায়ের সূত্রগুলি সম্পর্কে জানবো, এবং এখানে সিম্পল 2-3টা সূত্র আছে। যদি তুমি একটু কষ্ট করে মুখস্থ করতে পারো, দেখবা এই অধ্যায়ের অঙ্কগুলি তোমার জন্য কত সহজ হয়ে যায়। এখানে সরল মুনাফা আই সমান কি? পি আর এন। পি কি? আসল মূলধন। হ্যাঁ, আর অনেকগুলি নাম ছিল তাই না? আর কি? মুনাফার হার। আচ্ছা, মুনাফার হার কত টাকার মধ্যে হিসাব করা হয়? 100 টাকার মধ্যে। কত বছরের জন্য? 1 বছরের জন্য। ঠিক আছে। আর এন কি? এন হলো সময়। সময় সাধারণত বছরে দেওয়া থাকবে তাই না? তাই তো, মানে প্রশ্নে যখনই বছর পাবো তখনই আমি এন বসিয়ে দিব। আচ্ছা, এখন দেখো চক্রবৃদ্ধির মূলধন সি সমান কি? পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এখানে এই যে চক্রবৃদ্ধির মূলধনের মধ্যে কিন্তু দুটো জিনিস থাকে, আমি বলছিলাম আগে। কি কি থাকে? আসল থাকে এবং মুনাফা থাকে। অর্থাৎ আমি যখনই আমার সি বের হবে আমার মনে রাখতে হবে এখানে আসল আছে, মুনাফা আছে। ঠিক আছে। তৃতীয় কি বলছি? চক্রবৃদ্ধির মুনাফা। তাইলে এই যে দেখো সি থেকে কিন্তু আমি পি বিয়োগ করে দিছি, কারণ এখানে তো সির মধ্যে আসল আছে, মুনাফা আছে, আর পি কি? আসল। তাহলে আসল এবং মুনাফা থেকে যদি আমি আসল বিয়োগ করে দিই তাহলে অটোমেটিক আমার মুনাফা থেকে যাচ্ছে। বুঝতে পারছো? এতক্ষণ আমরা বেসিক নিয়ে আলোচনা করলাম। এই চক্রবৃদ্ধির মুনাফার অঙ্কগুলি যখন আমরা করি, আমি একটা কথা ক্লাসে প্রায় সময় শিক্ষার্থীদের বলে থাকি, বেসিকটা খুব ভালো করে তুমি জানো এবং হাতে তোমার ক্যালকুলেটর থাকে। আর অঙ্ক করার সময় স্যারে যে কথাগুলি বলি সেগুলি যদি তুমি মনোযোগ দিয়ে শুনো, অঙ্ক করা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। এখন আমরা 7 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 7 নম্বর অঙ্ক বলছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করো। এখানে দেখো বলছে বার্ষিক 10%, এখানে কিন্তু মুনাফার হার বা কোনো কিছু বলে নাই। কিন্তু স্যারে কি বলছিলাম যে সংখ্যাটার সাথে পার্সেন্ট থাকে সেই সংখ্যাটাই আমার সেই মুনাফার হার বা আর। তাইলে আর কত? 10%। এখানে কত টাকা? মোট টাকা কত বোঝাচ্ছে? আসল কত? 8,000 টাকা। তাই আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম? পি দিয়ে। আর সময় কত বছরের কথা বলছে? 3 বছর। এই যে স্যার বলছিলাম যে বছর থাকলে আমার এন, এই যে এন এর মান 3 বছর।
চক্রবৃদ্ধির মূলধন, আমার ডিরেক্ট সূত্র পড়ে গেছে। চক্রবৃদ্ধির মূলধনের সূত্রটা কি? সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এই যে দেখো, চক্রবৃদ্ধির মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এখন মুনাফার হার আর সমান কত? 10%। তুমি একটা কথা মনে রাখবা ভালো করে, যেখানে পার্সেন্ট সেখানেই 100। তাইলে 100 ভাগের 10 তুমি ক্যালকুলেটর দিয়ে ভাগ দাও, দেখো 0.1। এখানে কিন্তু আর পার্সেন্ট দিতে যায় না, কারণ এই পার্সেন্টে কিন্তু এখানে 100 হয়ে বসেছে। আসল পি সমান কত? 8,000 টাকা। সময় এন সমান কত বছর? 3 বছর। চক্রবৃদ্ধির মূলধন সি, এটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। দেখো পির জায়গায় আমি কত বসাবো? 8,000। এই 1 প্লাস এই যে আর এর পরিবর্তে 0.1। এন কি এখানে পাওয়ার আকার আছে, এন সমান কত? 3 বছর। তাহলে দেখো এখানে আমি কিন্তু জাস্ট মানগুলি বসাইছি, আমি আর কিছু করি নাই। এতটুকু তো বুঝতে পারছো কে? আচ্ছা, এখানে দেখো 1 প্লাস 0.1 যদি তুমি যোগ করো 1.1 হোল টু দি পাওয়ার কিউব বা 3 বলতে পারো। এখন 1.1 এর উপরে পাওয়ার 3, এর অর্থ হচ্ছে এটা 3 বার লিখবা। এটা কয়বার? 3 বার। দেখো 8,000 ইন্টু 1.1 ইন্টু 1.1 ইন্টু 1.1। ক্যালকুলেশন করো, তোমার হাতের ক্যালকুলেটর টিপ দাও, কত আসছে? 10,648 টাকা। এর মানে আমার চক্রবৃদ্ধির মূলধন কত? 10,648 টাকা। খুব কঠিন মনে হচ্ছে অঙ্কটা? না। তবে স্যার ক্যালকুলেটরের কথা বলি ঠিকই, কিন্তু আমি আমার পরামর্শ থাকবো তোমরা অঙ্কগুলি খাতায় হিসাব করে করে লিখবে, তাইলে তোমার ক্যালকুলেশন পাওয়ার আরো ভালো হবে। এখন আমরা বইয়ের 8 নম্বর অঙ্ক করব। দেখো 8 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? তাহলে এখানে মুনাফার হার বলা হয়েছে 10%, তাহলে আর আমি পেয়ে গেছি। এবং আসল কত? 5,000 টাকা, তাহলে আমি পি পেয়ে গেছি। সময় কত বছরের কথা বলা হয়েছে? 3 বছর, আমি এন পেয়ে গেলাম। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য বের করতে বলছে। তাইলে এখানে এতটুকু বুঝলাম যে আমার দুইটা অঙ্কটা দুইবার করতে হবে। একবার আমার সরল মুনাফা বের করতে হবে, আবার আমাকে চক্রবৃদ্ধির মুনাফা বের করতে হবে। এই তো? আচ্ছা, তুমি কি বললে যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফা আসলে জিনিসটা কি? দেখো, আমরা সমাজে সরল মানুষ বলতে বুঝি তারাই যারা এত পেঁয়াজ গুছ বুঝে না, ডাইল দা খায়। অনেকটা আমি বলি যে লাইল দা হাটে আর কি, গ্রামের কথাই। তো সরল মুনাফা হইলো, এখন আমি যদি এই অঙ্কটা থেকে ধরি, আর এর মান কত? 10%। এর মানে 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা। তাহলে এখন কত বছর টাকাটা সে ব্যাংকে রাখছে? 3 বছর। তাহলে 3 বছর শেষে মুনাফা কত হবে? 30 টাকা। 3 বছর শেষে 100 টাকার মুনাফা আমার 30 টাকা হচ্ছে। এটা হচ্ছে সরল মুনাফা, বেজাল নাই। এবার একজন কুটবুদ্ধির লোক, উনি চিন্তা করলো আমি টাকাটা 3 বছর জন্য রাখছি, ঠিক আছে, 100 টাকার 1 বছর শেষে মুনাফা যদি আমি 10 টাকা পাই, তাহলে প্রথম বছর শেষে আমার টাকা তো 110 টাকা হবে। পরের বছর তো সে আমাকে 110 টাকার উপরে মুনাফা দিবে। এইভাবে যখন হিসাব করা হয়, তখন ওইটার নাম হইল গিয়ে তোমার চক্রবৃদ্ধির মুনাফা। অর্থাৎ বছর শেষে আমার মুনাফা এবং আসলে মিলে যা আছে তার উপরে আমার পরের বছরের মুনাফার হিসাব চক্রবৃদ্ধির মুনাফা। হ্যাঁ, অবশ্য চক্রবৃদ্ধির মুনাফায় যদি আমার হিসাব হয়, টাকাটা একটু বেশি আসবে। আমরা তাইলে এখন দেখি সরল মুনাফার সূত্রটা তোমাদের মনে আছে? কি বলছিলাম?
আই সমান পি আর এন। আচ্ছা দেখো আই সমান পি আর এন, পি কত আসল, আসল কত 5000। এই যে দেখো এখানে 5000 লিখলাম, এখানে একটা টান দিয়ে রাখতে পারো। আর কত মুনাফার হার, এই 10%, 100/10 ভাগ দিলাম কত হলো 0.1। এন সময়, সময় কত বছর 3 বছর। জাস্ট সিম্পল, আমি মানগুলি বসালাম, যদি পারো হাতে গুণ করো, এটাই বেস্ট। আর ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর দিয়ে টিপ দাও, কত আসছে 1500, ঠিক আছে। তা এখন আমার কিন্তু সরল মুনাফা নির্ণয় করা হয়ে গেল, আমার এখন কি লাগবে চক্রবৃদ্ধির মুনাফা। এখন চক্রবৃদ্ধির মূলধনের সূত্রটা স্যারে কি লিখছিলাম, সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। চক্রবৃদ্ধির মূলধন সি সমান কি পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। পি 5000, এক তো এক আছে, ও সূত্রে ইংরেজি ছিল, আমি 1 কেন বাংলায় লিখলাম। দেখো এখানে সবগুলি রাশি কিন্তু বাংলায়, যার কারণে আমি এখানে বাংলায় লিখছি। আর কত 0.1 আর এন 3 বছর। এই যে দেখো মানগুলো এখান থেকে এখানে জাস্ট বসায় দাও, 1 প্লাস 0.1 যোগ করলে 1.1 কিউব আছে। এর মানে আমি তো আগেই বলছি, এখানে 1.1 কতবার 3 বার। ক্যালকুলেটর দিয়ে গুণ দাও, কত হয়েছে তোমার 6655 টাকা। আচ্ছা এখানে যে সি বাই করলাম, এখানে কয়টা জিনিস আছে স্যার কি বলছিলাম, আসলও আছে মুনাফাও আছে, কিন্তু আমার তো দরকার চক্রবৃদ্ধির মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার সময় সূত্রে কি লিখেছিলাম, সি মাইনাস পি। এই যে দেখো চক্রবৃদ্ধির মুনাফা সি মাইনাস পি, তাহলে সি তো কি ছিল, এই যে সির মান কত পাইছি 6655 বিয়োগ পি তো 5000। 6655 থেকে 5000 বিয়োগ দিলে আমার কত আসছে 1655 টাকা। এখন দেখো চক্রবৃদ্ধির মুনাফা আমি কত পাইলাম 1655 টাকা, সরল মুনাফা কত পেয়েছিলাম 1500 টাকা, তাইলে পার্থক্য কত 155 টাকা। এই তো দেখো চক্রবৃদ্ধির মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য 1655 বিয়োগ 1500 সমান কি 155 টাকা, তাই না? আচ্ছা এখানে ইচ্ছে করলে তোমরা এই যে ব্র্যাকেট দিয়ে টাকা লিখে দিতে পারো। প্রশ্ন বলছিল যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, কিন্তু এখানে আমি লিখছি চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য। আচ্ছা এখানে দেখো চক্রবৃদ্ধির মুনাফা তো বেশি, আর আমরা তো বিয়োগ করার সময় কি বড় সংখ্যা থেকে তো ছোট সংখ্যা বিয়োগ করি, তাই না? তো অঙ্কটা খুব কঠিন মনে হচ্ছে।